আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজশাহী সহ উত্তরের ৩ জেলা থেকে দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার চলাচল বন্ধ। মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি শ্রমিকদের ভোগান্তিতে যাত্রীরা। দেশে প্রথমবারের মতো পাইপলাইনে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ। শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম চালু, বাঁচবে সময় ও খরচ। খুলনায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে মুরগির খামারে। ৪ মাস ধরে স্কুলে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্ষুদের শিক্ষার্থীরা। গাজীপুরে ৯ মাস ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ এক পরিবার। চারপাশের জমি শিল্প প্রতিষ্ঠান কেনার পর থেকেই বন্ধ আসা যাওয়ার রাস্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। বিকেল ৩টায় ঢাকার গাবতলীতে বাস মালিক, শ্রমিক এবং যারা রয়েছে তাদের একটা সভা হওয়ার কথা। আলোচনা সভায় আসলে সেই ধর্মঘট চলমান থাকবে। এখানে নাটোর বড় হরিশপুর বাস স্ট্যান্ড এলাকায় এসে যে বিষয়টা দেখেছি যে শুরু সকাল থেকেই দূরপাল্লার যেই যাত্রী ছিল তারা বাস স্ট্যান্ডে এসেছেন, এসে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছেন না। শুধু একতা পরিবহনের বাসটি চলাচল করছে, দূরপাল্লার বাস। এছাড়া যেই লোকাল বাস সার্ভিসগুলো ছিল সেই লোকাল বাস সার্ভিসগুলো চলাচল করছে। অনেক যাত্রী কিন্তু বাধ্য হয়ে সেই লোকাল বাসেই দুর্ভোগ নিয়েই দূরপাল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রীরা যে বিষয়টি বলছেন যে এই বাস ধর্মঘট যত দ্রুত সমাধান হবে ততই তাদের জন্য ভালো হবে। আর এই বাস টার্মিনালে যেই বাস চালক, সুপারভাইজার, হেল্পার যারা আছে তারা কিন্তু এসে একেবারে অপেক্ষা করছে যে কখন এই আলোচনা সভা হবে, ঢাকার গাবতলীতে মিটিং হবে, সেইখান থেকে কি তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে তারা আসলে এই ধর্মঘট চালিয়ে যাবেন। কারণ এর আগেও কিন্তু বারবার বাস মালিকদের আশ্বাস ছিল, সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা চলতি মাসের পয়লা সেপ্টেম্বরেই তারা ধর্মঘট তুলে নিয়েছিলেন। 2 দিন বন্ধ থাকার পরে 6 সেপ্টেম্বর আবার ধর্মঘট দিয়েছিলেন। তারপর বাস মালিকরা বাস মালিকরা আশ্বাসে 9 তারিখ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত তাদের ধর্মঘট প্রত্যাহার ছিল। যেহেতু এই দীর্ঘ সময়ের মধ্যেও বাস মালিকরা বারবার আশ্বাস দেওয়ার পরেও এই তাদের দাবি দেওয়া মেনে নেয়নি, এবার কিন্তু এই ধর্মঘটে তারা একেবারে এই কঠোর অবস্থানে রয়েছেন। কিছুতেই তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারা কিছুতেই এই ধর্মঘট প্রত্যাহার করবেন না, এমনটাই অনড় অবস্থানে রয়েছেন সংশ্লিষ্টরা। আজ থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে যাবে জেট ফুয়েল। সকালে পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনায় নতুন পাইপলাইন উদ্বোধন করেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেশের কোনো বিমানবন্দরে এই ধরনের সুবিধা এটাই প্রথম। আগে বিমানবন্দরে ট্রাকের মাধ্যমে তেল পৌঁছাতে সময় লাগত প্রায় 24 ঘন্টা। নতুন এই পদ্ধতিতে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। 10 থেকে 15 জন মানুষ প্রয়োজন হতো, এখন একজন অপারেটর কম্পিউটারের মাধ্যমে পাম্প পরিচালনা করতে পারবেন। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকার সাশ্রয় হবে। সকালেই উদ্বোধন হয়েছে, এখন উদ্বোধন পরবর্তী যে আলোচনা সভা সেটিও আসলে সম্পূর্ণ হচ্ছে। সব মিলিয়ে এই যে প্রথমবারের মতো দেশের ইতিহাসে যে পাইপলাইনের মাধ্যমে কোনো বিমানবন্দরে জেট ফুয়েল গেল, এটি আসলে চট্টগ্রামে বিমানবন্দরের মধ্যে দিয়ে শুরু হয়েছে। ধাপে ধাপে যেটি বলা হয়েছে এখানে আলোচনা সবাই, যে খনিজ জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব তিনি বলেছেন যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ঢাকা এবং সারা দেশে যেসব বিমানবন্দর রয়েছে সেখানে আসলে পাইপলাইনের মাধ্যমে এভাবেই আসলে জেট ফুয়েল সরবরাহ করবে। এর মাধ্যমে কিন্তু জ্বালানি যে নিরাপত্তা সেটি যেমন নিশ্চিত হয়েছে, তেমনি কিন্তু খরচ আসলে অনেকটাই সাশ্রয় হবে বলছেন এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন পদ্মা অয়েলের। আমরা যতটুকু জেনেছি 170 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলেও আসলে মূলত আরো 10 কোটি টাকা এখানে সাশ্রয় হয়েছে। সেই 10 কোটি টাকা সরকারি কোষাগারে আসলে জমা দেওয়া হবে এবং একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি পাইপলাইনের
মাধ্যমে কিন্তু বিমান বাহিনীর একটি ঘাঁটি জহুর আহমেদ ঘাঁটি তো আসলে মূলত এই জেট ফুয়েল সরবরাহ করবে। এর মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এমনটি আসলে জানিয়েছে বিমান বাহিনীর এখানে যে যারা শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন তারা। একই সাথে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যিনি ব্যবস্থাপক রয়েছেন তিনি আসলে বলছেন যে চট্টগ্রাম বিমানবন্দরে যে সক্ষমতা এর মাধ্যমে কিন্তু সেই সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট বাড়িঘরের পাশাপাশি পানিতে নিমজ্জিত 6টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে একটি স্কুল পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধযুক্ত সেই পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা চলছে শিশুদের ক্লাস। দুর্ভোগের কথা জানা থাকলেও জলাবদ্ধতা নিরসনবাদে সমাধান আসবে না বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কাঁধে ব্যাগ ভর্তি বই, চোখে মুখে বিশ্বজয়ের স্বপ্ন। পথঘাট বাড়ির উঠান পেরিয়ে শিশুদের দল ছুটছে বিদ্যা আহরণে, কিন্তু স্কুলের বদলে গন্তব্য গিয়ে থেমেছে মুরগির খামারে। ভারী বৃষ্টিপাতের পর প্রায় 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট বসতবাড়ির পাশাপাশি তলিয়েছে 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা করতে হচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধে যেখানে টেকায় দেয় সেখানেই ঘন্টার পর ঘন্টা চলছে পাঠদান। আমরা স্কুলে 3 মাস ধরে যেতে পারি না। আমাদের স্কুলের পরিস্থিতি খুবই খারাপ, খুব গরম হয় আর আমাদের এখান থেকে আসতে খুব কষ্ট হয়। মুরগির ফার্মের ক্লাস করি আমরা সবাই পরীক্ষা একসাথে দিই, এরকম ভাবে পরীক্ষা দিলেই হয় না। আমাকে আসতে সাপ ভয় করে, আমাকে বই খাতা ভিজে যায়। আমরা প্রতিদিন পানি ভেঙে স্কুলে যাই, আবার বাড়ি ফেরার সময় পানি ভেঙে বাড়ি ফিরতে হয়। বৃষ্টি হলে যাতায়াতের খুবই কষ্ট হয়। জলাবদ্ধতার পর একটু উঁচু স্থানে সাময়িকভাবে পাঠদান শুরু করা হয়। বাড়িঘর জলমগ্ন থাকায় সেই খামারে ঠাঁই নিয়েছে 3টি পরিবার। এমন পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বললেন শিক্ষকরা। অভাগা এসব শিক্ষার্থীদের দুর্দশার কথা জানেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। জানালেন জলাবদ্ধতা নিরসন ছাড়া সাময়িক সমাধানে মিলবে না সুফল, তাই দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিদ্যালয়ের পাশাপাশি রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত থাকায় ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয় উপজেলার অন্তত 20 বিদ্যালয়ের শিক্ষার্থীদের। গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতেই একরকম অবরুদ্ধ একটি পরিবার। বাড়ির চারপাশে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় মই বেয়ে দেয়াল টপকে বের হতে হয় পরিবারটির সদস্যদের। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির চারপাশের সবটুকু জমি একটি শিল্প প্রতিষ্ঠান কিনে নেয়ার পর থেকেই এমন বাধা সৃষ্টি করছেন তারা। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। মই বেয়ে সীমানা প্রাচীর টপকে বাড়ি থেকে বের হচ্ছেন 50 এক নারী। বাড়ির চারপাশের জমিতে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় প্রায় 9 মাস ধরেই এমন দুর্ভোগে গাজীপুর শ্রীপুরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুন নাহার বেগম। ভুক্তভোগী জানান, বাড়িটির চারপাশের সব জমি কিনে নিয়েছে একটি শিল্প প্রতিষ্ঠান। এরপর রাস্তা বন্ধ করে দেয়ায় একরকম ঘরবন্দি তারা। তাই চলে গেছে সব ভাড়াটিয়াও। অথচ স্বামীর মৃত্যুর পর 3টি ঘর ভাড়া দিয়েই সংসার চলত বিধবা ওই নারীর। 9 মাস যাবত আমার এইভাবে বেড়া দিয়ে আটকে রাখছে। আমি বাজার ঘাট কিছু করতে পারি না, চলাচল করতে পারি না, কিছুই করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, বরং তাদের মারধর করেছে শিল্প প্রতিষ্ঠানের লোকজন। আমার আম্মু মারছে, মারার পরে দাঁত ভেঙে দিছে। পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি। সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। মূলত আমি যে ঝামেলা আমার আম্মুরে দেখার জন্য আমি চাকরি করতে পারতেছি না। তবে সব অভিযোগ অস্বীকার করছেন শিল্প কারখানার দেখভালে নিয়োজিতরা।